এর প্রেক্ষাপটে এই ককবরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানাতে গিয়ে যে আন্দোলন, তাতে অংশগ্রহণ করতে গিয়ে ধনঞ্জয় ত্রিপুরা শহীদের মৃত্যুবরণ করেছিলেন। স্বাভাবিকভাবেই তার স্মৃতির প্রতি আমি আন্তরিক গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে অবদান ত্রিপুরার ককবরক ভাষা বিকাশের যে সংগ্রাম এখন অব্যাহত রয়েছে, এটাকে অস্বীকার করতে পারবে না। আজকের দিনটি নিঃসন্দেহে ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। শুনছিলেন আমার আগে তিনজনই কথা বলেছেন। সংক্ষিপ্ত পরিসরে হলো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের কথায় তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। বামফ্রন্ট সরকার ৭৭-এর ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে কংগ্রেসকে পরাস্ত করে ত্রিপুরার বুকে নতুন একটা পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্র তৈরির সহায়ক। ৭৮-এর ৫ই জানুয়ারি প্রথম ত্রিপুরার বামফ্রন্ট সরকার শপথ গ্রহণ করে এবং ১৯ তারিখ জানুয়ারির সরকার গঠিত হওয়ার পর সাধারণভাবে যেদিন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে সচিবালয়ে গেলে পর মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য যারা পদাধিকারী তারা মুখ্যমন্ত্রী সহ অন্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তারপর নতুন মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রথম একটা সভা তারা বসেন। যদিও সেই সভাতে কার্যকরী কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন এটা অভিজ্ঞতা না। এবং ত্রিপুরার প্রথম বামফ্রন্ট সরকারের ক্ষেত্র প্রকৃত অর্থে প্রথম যে মন্ত্রিসভার বৈঠক, যাতে সুনির্দিষ্ট বিষয়বস্তুকে আলোচনার অন্তর্ভুক্ত রেখে এই মন্ত্রিসভার নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ককবরক ভাষাকে ত্রিপুরা রাজ্য সরকারের দ্বিতীয় রাজ্য ভাষার স্বীকৃতি এবং শিক্ষার মাধ্যম হিসাবে অন্তত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ভাষায় যারা পড়তে চাইবে তাদের যার যার বিদ্যালয়ে এই ভাষায় যাতে তারা পড়তে পারে তার ব্যবস্থা বামফ্রন্ট সরকার করবে, এই সিদ্ধান্ত এই প্রথম বামফ্রন্ট সরকার গ্রহণ করেছিল। সেদিক থেকে বলছি এই দিনটা নিছক একটা দিন না, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এবং বিশেষ করে উপজাতি জনজীবনের মৌলিক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক যে বিষয়গুলি নিয়ে বছরের পর বছর ধরে তারা সংগ্রাম সংগঠিত করেছেন এবং সেই সংগ্রাম আজও চলছে। সেই সংগ্রামের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ৭৮-এর ১৯শে জানুয়ারির এই যে সিদ্ধান্ত, এটা নিঃসন্দেহে তাৎপর্যমণ্ডিত এবং এ কারণেই ইতিহাসে এই দিনটি আমার তো বিশ্বাস এটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। যারা স্বীকার করবেন না তাদের কথা আলাদা, এটা তাদের রাজনৈতিক সংকীর্ণতা, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই।
কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার একটা প্রেক্ষাপট আছে। আমার যদি ভুল না হয়, সম্ভবত 1969 সালে 45 দফা দাবি সনদকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, তখন ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হয়নি, এবং ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন পপুলারলি এসএফ হিসাবেই ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষানুরাগী মানুষের মধ্যে প্রচারিত ছিল, তার গ্রহণযোগ্যতা ছিল। এই সংগঠনের উদ্যোগে গণছাত্র সমাবেশ হয় শিশুদ্যান ময়দানে। সেখান থেকে গণমিছিল করে ফায়ার ব্রিগেড চৌমুহনীতে ছাত্ররা জমায়েত হন। সেখান থেকে তৎকালীন যে ত্রিপুরা বিধানসভা, পূর্ণাঙ্গ বিধানসভা না, ত্রিপুরা তখনও গ শ্রেণীভুক্ত রাজ্য, 30 সদস্য বিধানসভা, তাতে 27 জন হচ্ছেন কংগ্রেস দলের বিধায়ক, 3 জন হচ্ছেন বিরোধী দল, তার মধ্যে 2 জন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, 1 জন সিপিআই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে 2 জন বিধায়ক ছিলেন, একজন অভিরাম দেববর্মা এবং আরেকজন বিদ্যা দেববর্মা, তারা 2 জনই সিপিআইএমের নেতা। আর অপরজন ছিলেন সিপিআইয়ের নেতা অঘোর দেববর্মা। বাকি 27 জনই কংগ্রেস দলের বিধায়ক, মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীযুত শচীন্দ্রলাল সিংহ মহাশয়। তো বিরোধী দলের যারা বিধায়ক, তাদের দৃষ্টি আমরা আগে আকর্ষণ করেছিলাম যে আমরা বিধানসভা অভিযানে যাব, মুখ্যমন্ত্রীর সাথে আমরা সাক্ষাৎ করব, আমাদের দাবিপত্র তার কাছে উপস্থিত করব এবং তার সাথে আমরা কথা বলতে চাই। আপনারা যদি আমাদের সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা উপকৃত হব এবং আমাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা সহায়ক হবে। তারা রাজি হয়েছিলেন। আমার এখনো মনে আছে, তখন ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি ছিলেন কমরেড বাদল চৌধুরী, মহারাজা বিক্রম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। আমাদের 2 জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান, বাদল চৌধুরী এবং তার সাথে আমি ছিলাম ছাত্র ফেডারেশনের সম্পাদক হিসেবে। এবং এই 3 জন যে বিধায়ক যাদের কথা উল্লেখ করলাম, তারা আমাদের নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসবার ব্যবস্থা করে দেন, আলোচনা শুরু হয়। আমি আগেই বলেছি 45 দফা দাবি সনদ, এবং এই 45 দফা দাবি সনদ যে তৈরি হয়েছে, এটা কিন্তু কয়েকজনের মস্তিষ্ক প্রসূত না। ত্রিপুরায় সেই সময়ে ছাত্র আন্দোলনের ঝড় বয়ে চলছিল, এবং সেই আন্দোলনটা ছিল স্কুলে স্কুলে, কলেজে কলেজে, একটার পর একটা স্কুলে। এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। এই স্কুল যদি করতে পারে এই বিষয়ে, তাহলে আমরা কেন করব না? এইভাবে দেখা গেল শুধু আগরতলা শহর না, ছড়িয়ে পড়তে থাকলো সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত। তখন ত্রিপুরায় সব মিলে মহকুমায় হচ্ছে 10টা, আর জেলা হচ্ছে একটা, রাজ্য একটা, জেলাও একটা, এবং কলেজের সংখ্যা খুব কম। এবং কলেজগুলি তো তখন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে গেছে, পলিটেকনিক আছে, তাকে যদিও পলিটেকনিক ইনস্টিটিউট, তারা নিজেদেরকে পলিটেকনিক কলেজ বলতেই গর্ব অনুভব করতেন। সেটা ছিল, এটা অনেকটা কলেজ পর্যায়ের মতোই। মহিলাদের কলেজ, কৈলাসহর বেসরকারি কলেজ, বিলোনিয়া বেসরকারি কলেজ, এই ছিল কলেজ। এই কলেজগুলির মধ্যেও কিন্তু আন্দোলন সংগঠিত হচ্ছিল, এবং সমস্ত আন্দোলনগুলি যার যার প্রতিষ্ঠান ভিত্তিক যে সমস্যাগুলো, এবং সবগুলোই শিক্ষার প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং অত্যন্ত প্রাসঙ্গিক। সেদিক থেকে এই যে দাবি সনদ, এই দাবি সনদ যখন বিভিন্ন স্কুল কলেজ থেকে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের নেতৃত্বের হাতে আসতে শুরু করলো, এবং এই আন্দোলনগুলির প্রায় 80 থেকে 85% আন্দোলনে
তৎকালীন ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনের নেতৃত্ব প্রত্যক্ষভাবে সরাসরি এগুলো সংগঠিত করার ক্ষেত্রে এবং আন্দোলন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের প্রাতিষ্ঠানিক দাবি সনদ তৈরি করা, আন্দোলনের পর্যায়, ধরন, চেহারা কী হবে সেই সম্পর্কে পরামর্শ থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বাভাবিক কারণেই এই বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি সনদগুলো ছাত্র ফেডারেশনের নেতৃত্বের হাতে আসে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর, ব্যাখ্যা বিশ্লেষণ করার পর তার থেকে 45 দফা কমন চার্টার অফ ডিমান্ড শিক্ষা সংক্রান্ত সেই চার্টার অফ ডিমান্ড তৈরি হয়। তার মধ্যে ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশনই প্রথম ত্রিপুরার কোনো ছাত্র সংগঠন যারা এই 45 দফার মধ্যে অন্যতম দফা হিসেবে অন্তর্ভুক্ত করেছিল ককবরক ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দিতে হবে। ককবরক ভাষা মাতৃভাষা, এটা আমাদের সাংবিধানিক অন্যতম নির্দেশাত্মক নীতির অন্তর্ভুক্ত। এই ভাষায় যদি কোনো ছাত্রছাত্রী তার নিজের ভাষায় যদি তার বিদ্যালয়ে পড়তে চায়, তাহলে সরকারের এবং প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে সেই ভাষায় তাকে বিদ্যালয়ে পড়ার ব্যবস্থা করে দেওয়া। এটা উল্লেখ করে আমাদের এই যে দাবি সনদ ছিল তৎকালীন ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন 45 দফার মধ্যে এই দাবিটা কিন্তু গুরুত্বপূর্ণ স্থান সেখানে দখল করেছিল। তো একের পর এক বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহ, তার সাথে তার মন্ত্রিসভার অন্য কোনো মন্ত্রীরা ছিলেন না, এবং এই বিধানসভা তখন ছিল লোকসভায়কের এখন যে অফিস, তার দ্বিতলে বিধানসভা মানে অধিবেশন বসত, সেখানেই মন্ত্রীরা বসতেন। আমাদের নিয়েও দ্বিতলেই কোন একটা প্রকোষ্ঠে মুখ্যমন্ত্রী বসছিলেন, আর যে তিনজন সিপিআইএম এবং সিপিআইয়ের বিধায়ক তারা আমাদের সঙ্গে ছিলেন। তা আলোচনা করতে গিয়ে যেইমাত্র এই ককবরক ভাষার প্রশ্ন আসলো, মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহ মহাশয় তিনি বলে দিলেন, তো ট্রাইবেল ছেলেরা মেয়েরা তারা তো বাংলা ভাষায় কথা বলে, এই ভাষা তারা বুঝে, লেখাপড়া করছে, বাজার হাট দোকানপাট স্কুল হাসপাতাল সব জায়গায় এই ভাষাই চলে, কাজেই তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে তোমরা এই ভাষা কেন এখানে দাবি করছো, কেন উস্কানি দেওয়ার চেষ্টা করছো? দি ভেরি ওয়ার্ড হি আটার্ড। তো আমরা তো মানে প্রথম একটু মানে বিস্মিত হলাম, মুখ্যমন্ত্রী এরকমভাবে কথা বলছেন, তিনি তো স্বাধীনতা সংগ্রামী, সবচেয়ে বড় কথা তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এই রাজ্যের মধ্যে একসময় উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, ঐতিহাসিক কারণে তারা আজকে সংখ্যালঘুতে পরিণত। ত্রিপুরার যিনি মহারাজা, যার হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হয়ে এই ত্রিপুরার সরকার তৈরি হলো, 30 সদস্যের বিধানসভা তৈরি হলো, এই রাজাদের মানে আদি অনাদিকাল থেকে তারা তো উপজাতির জনভুক্তির অন্তর্ভুক্ত ছিলেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি করে কথা বলতে পারছেন? তাতে আমাদের পক্ষে আমাদের যে ধৈর্যের বাঁধ, এটাকে নিয়ন্ত্রণ রাখা তখন কিন্তু সম্ভব ছিল না। ভীষণভাবে সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করে তাকে সেখানে জিজ্ঞেস করতে হলো, আপনি স্বাধীনতা সংগ্রামী একজন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি প্রথম মুখ্যমন্ত্রী, এই রাজ্যের ইতিহাস আপনি জানেন, ভাষার সঙ্গে একটা জাতির যে মানে সম্পর্ক, এটার গুরুত্ব আপনি বুঝেন না? পোশাক দিয়ে তো কে কোন জাতিভুক্তের মানুষ সে তো বোঝা যায় না। ইভেন পরিস্থিতির যে ডেভেলপমেন্ট হয়েছে, খাদ্যের যে অভ্যাস, খুব গভীর অভিনিবেশ নিয়ে এটার ভেতরে যদি যাওয়ার চেষ্টা না করা যায়, তাহলে খাদ্যের অভ্যাস দিয়েও বোঝা যায় না। বোঝা যায় কে কোন জাতিভুক্ত, সেটা তার ভাষা। তো এই ভাষা ককবরক ভাষা, এবং আমাদের সংবিধানের নির্দেশাত্মক নীতির মধ্যে যেটা উল্লেখ আছে, আমরা সেই দাবি করছি। আমরা তো সংবিধানের বাইরে গিয়ে কেউ তো কথা বলছি না। ভারতবর্ষের বাইরে থেকে কোনো জিনিস ধার করে এনেও তো আমরা কথা বলছি না। ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে, ত্রিপুরার বিধানসভায় বসে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি করছি, আপনি এটা কি বলছেন? এবং দেখা গেল রাজ্য সরকারের স্বীকৃতি তো দূরের কথা, যে আমরা যে প্রথম এখানে বললাম
একেবারে কলেজ, তখন তো বিশ্ববিদ্যালয় কোথায়, তখন তো বিশ্ববিদ্যালয় নাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কলেজ, আমি তখন মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র, বাদল যদিও মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র। আমাদের সার্টিফিকেট আছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। বোর্ড নাই, স্কুল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমি যে মাধ্যমিক পরীক্ষা পাশের সার্টিফিকেট পাই, এটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। এবং আমার যে বিকম পাশের সার্টিফিকেট ক্যালকাটা ইউনিভার্সিটির সার্টিফিকেট। কাজে প্রশ্ন তো নেই। তো বুঝতেই পারছি আমরা রাজন্য শাসনে কি হয়েছে আর কংগ্রেসের শাসনই বা কতটুকু কি হয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তার কাছে আমরা যেটা বললাম, আমরা তো কলেজ অবধিও বলছি না, মায়ের ভাষায় পড়তে পারবে না বাচ্চাটা, সেই ভাষায় তাকে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ার ব্যবস্থা করবেন না, তাতে কি অসুবিধা আছে? সেখানে দেখা গেল তিনি উত্তেজিত হয়ে বলছেন উপজাতিদের উস্কে দেওয়ার চেষ্টা করো না। মানে এরকম আলোচনার মধ্যে দিয়ে গিয়ে বলা যায় গোটা দাবিটাকে তিনি নস্যাৎ করার চেষ্টা করলেন, ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। এই ইতিহাস সবাই জানে না। এটা ব্যক্তিগতভাবে শচীন্দ্রলাল সিংয়ের বিচ্ছিন্ন অবস্থান, এটা মনে করলে ভুল করা হবে। এটা তাদের রাজনৈতিক অবস্থান, এটা আমাদের বুঝতে হবে। তার জন্য কথাটা আমি উল্লেখ করলাম। আমরা সেদিনই বুঝে গিয়েছিলাম যে এই সরকারের কাছ থেকে অনুরোধ বিনিময় করে দাবি আদায় করা যাবে না। লড়াই ছাড়া কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ বৃহত্তর সংগ্রাম আমাদের এই সরকারের বিরুদ্ধে জারি রাখতে হবে। অনিচ্ছুক খাত থেকে লড়াই করে দাবি আদায় করতে হবে। সে লড়াই চলল। আমি মাঝের বিস্তৃতের সময় যাচ্ছি না। 10 বছরের ব্যবধানে 77-এর বিধানসভা নির্বাচনে রাষ্ট্রপতি শাসনাধীন ত্রিপুরা কংগ্রেস পরাস্ত হয়েছে। 78-এর জানুয়ারিতে বামফ্রন্ট সরকার 5ই জানুয়ারি শপথ গ্রহণ করে। 19 তারিখ ওই যে লড়াইয়ের ময়দানের স্লোগান, এবং আপনাদের জানার জন্য বলছি, এই স্লোগান কিন্তু ছাত্র ফেডারেশনের স্লোগানই থাকলো না। গণমুক্তি পরিষদ থেকে শুরু করে কৃষক সভা, সিআইটিউ তখন খুব ছোট্ট সংগঠন। আজকে যতগুলো গণতান্ত্রিক সংগঠন দেখছেন ত্রিপুরায়, তার 1/4 বেশি সেই সময় এই সংগঠনগুলো ছিল না। এবং শিক্ষক কর্মচারীদের সংগঠন ডেভেলপ করছে সেই সময় সমন্বিত শক্তি হিসাবে, আগে যার যার মতো করে আলাদা করে, এবং মহিলাদের সংগঠন ডেভেলপ করছে। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তৎকালীন পরিস্থিতিতে ত্রিপুরা যারাই গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যক্ষ পরোক্ষ অংশীদার, তাদের প্রত্যেকের চার্টার অফ ডিমান্ডের মধ্যে এই ককবরক ভাষা রাজ্যের স্বীকৃতি এবং শিক্ষা মাধ্যম হিসেবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই যে অধিকার, জন্মগত অধিকার, এটাকে অন্তর্ভুক্ত করে তারা কিন্তু লড়াই করছিলেন। এবং এই দাবি গণতান্ত্রিক আন্দোলনের দাবিতে পর্যবেসিত হয়। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা করে। কাজেই এই কথাগুলো আমি এখানে বললাম এই কারণে, এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর আমাদের দুর্বলতা হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে হলো এই যে ইতিহাস নবীন প্রজন্মের কাছে, যাদের নিয়েও আমরা আন্দোলন সংগ্রাম করছি, তাদের কাছে সেইভাবে গুরুত্ব সহকারে ইতিহাসের যে ঐতিহ্যমণ্ডিত অতীত, সেটাকে তুলে ধরার ক্ষেত্র আমাদেরও দুর্বলতা আছে। এর থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। কাজে আজকে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে এই কথাগুলো না বললে আমার এখানে আসার তো কোনো সার্থকতাই নেই। তাই কথাগুলো আমি সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করার চেষ্টা করলাম। বামফ্রন্ট সরকার এই সিদ্ধান্ত নিয়ে এই ককবরক ভাষাকে রাজ্যভাষার মর্যাদা দিলেন এবং ক্লাস 1 থেকে 5 এই ভাষায় পড়ার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে পর্যায়ক্রমে কলেজ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার নীতিগত অবস্থান গ্রহণ করলেন। এবং আপনারা দেখবেন আজকে পড়েছেন, ডেলি দেশকথা যারা পড়েন, আমার বিশ্বাস এখানে যারা এসছেন তারা অনেকেই পড়েন, তাতে দুটো লেখা বেরিয়েছে, খুব ভালো লেখা। একটা কমরেড নরেশ আর একটা কমরেড রাধাচরণ, দুজনের লেখাই দুদিক থেকে, কিন্তু দুটোকে একসাথে মিলালে পরে এটার মধ্যে যথেষ্ট পরিমাণে মাল মশলা আছে। তাতে তারা এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছেন। আমি তাই এটা বিস্তৃত বলে সময় নিতে চাইছি না।
এবং আমরা যেটা এখন লক্ষ্য করছি, আমাদের কুমুদও এই ভাষায় বই লেখা, আপনার বই মেলার এই ভাষায় যারা লেখালেখি করেন তাদের যে বই পুস্তক, তাদের জন্য আলাদা গুরুত্ব দেওয়ার ব্যবস্থা সেই সময় যে রাখা হয়েছিল। বিশেষ করে আমি যেটা বলবো, বামপন্থ পরিচালিত এডিসি, তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই ভাষার বিকাশ বিস্তার ঘটাবার জন্য। আমার এখানে যেটা উল্লেখ করার প্রয়োজন আমার মনে হচ্ছে, যে এখন একটা নূতন বিতর্ক তৈরির চেষ্টা হচ্ছে। এটা নিয়ে যে কিছু বিতর্ক ছিল না তা না, কিন্তু এটা বিরোধের পর্যায়ে যায়নি। কমরেড দশরথ দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, পড়া সম্পূর্ণ রেখে তিনি চলে আসেন। এর আগে তিনি জনশিক্ষা আন্দোলনে অংশগ্রহণ করেন, পরবর্তী পর্যায়ে গণমুক্তি পরিষদ, এবং উপজাতি জনগণকে একটা জাতি পর্যায়ে উন্নীত করবার জন্য তার যে ভাষা, তার যে কৃষ্টি, তার যে সংস্কৃতি, এটাকে সংহত এবং বিকশিত করা, এটাকে বাদ দিয়ে জাতির বিকাশ সম্ভব না, এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এই উপলব্ধি নিয়ে দশরথ দেব গভীরভাবে সেখানে কাজ করার চেষ্টা করেছেন। এবং সেখানে এই ককবরক ভাষা তার বিকাশের প্রশ্নে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজন্য শাসনে তৎকালীন সময়ে রাজ পরিবারের সাথে সম্পর্কযুক্ত প্রত্যক্ষভাবে এরকম একজন ব্যক্তি সহ অপরজন রাজ পরিবারের সাথে সম্পর্কযুক্ত না হলেও এই ককবরক ভাষার বিকাশ নিয়ে ভেবেছিলেন। তারা আপনার গ্রামার বইতে লিখেছিলেন, আপনার উপজাতি রাজা। কিন্তু এই যে দুটো বই তারা লিখলেন, এই দুটো বইকে ভিত্তি করে এই ভাষার বিকাশের জন্য রাজন্য শাসন যদি সেই সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব ছিল। দেখা গেল এটা গুরুত্বই দেওয়ার চেষ্টা করলেন না। আমি খুব সংক্ষেপে জাস্ট রেফারেন্স আমি এটা উল্লেখ করার চেষ্টা করলাম। দশরথ দত্ত যখন লেখালেখি করতে শুরু করলেন, করতে গিয়ে তিনি বাংলাতেই লিখলেন, এবং একটা সময় গিয়ে এই মানে তার স্ক্রিপ্টটা কি হবে তিনি সচেতনভাবেই সেখানে বলার চেষ্টা করেছেন। স্ক্রিপ্টটা ত্রিপুরার যে পরিস্থিতি পরিমণ্ডল, এতে বাংলা স্ক্রিপ্টটাই হওয়া উচিত ককবরক ভাষার লেখরত দেওয়ার যে মাধ্যমটা, এবং তিনি এটা ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করেছেন। আমাদের বিভিন্ন লেখালেখিতে এগুলো আগেও উল্লেখ করা হয়েছে, আমি সময় বাঁচাবার জন্য বলছি। তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। ইতবছরে 67 সালের শেষের দিকে যুব সমিতি তৈরি হয়েছে। তারা তখনও টিএসএফ তৈরি করেনি, পরবর্তী পর্যায়ে তারা টিএসএফ তৈরি করে। কিন্তু যখন দেখা গেল দশরথ দেব বাংলা হরফটাকে ব্যবহার করে ককবরক ভাষার ডেভেলপমেন্টের পক্ষে স্ট্যান্ড নিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে, উপজাতি যুব সমিতির পক্ষ থেকে তারা বাংলার তীব্র বিরোধিতা করেছেন। ঘটনা কিন্তু তা না, তারা সেখানে ভিন্নমত পোষণ করে সেই জায়গায় আপনার রোমান হরফের কথা বলেছেন। এবং এই পরিস্থিতিতে দশরথ দেবের যে অবস্থান, তৎকালীন বামফ্রন্ট সরকার এই অবস্থানটা গ্রহণ করেছে। বামফ্রন্ট সরকার মনে করেছে এটার মধ্যে বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি আছে। এখন রোমান হরফের কথা যখন তুলল উপজাতি যুব সমিতির পক্ষ থেকে, দশরথ দেব যেমন বিরোধিতা করেননি, বামফ্রন্ট সরকারও বিরোধিতা করেনি। এবং অন্যদিক থেকে যেটা বলবো, যেটা রাধাচরণ উল্লেখ করার চেষ্টা করেছেন, বাংলা হরফকে ককবরক লেখার হরফ হিসাবে ব্যবহার করার বিষয়টি সরকারি সিদ্ধান্ত নিয়ে ককবরক ভাষীর লেখক যারা, তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। আপনারা স্বাধীন, আপনারা মুক্ত, যে হরফে লেখলে আপনার সুবিধা হবে, আপনার মনের ভাব ব্যক্ত করতে সহায়ক হবে, আপনি স্বাধীন উপলব্ধির মধ্যে দাঁড়িয়ে যে হরফ নেবেন সেটাই হবে। আমাদের এখানে কিন্তু কোনো জবরদস্তি নেই। এবং তখন যখন রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়া হলো, এটাও ঘোষণা করা হলো সরকারের কাছে ককবরক ভাষায় দরখাস্ত লিখে কোনো দাবি দেওয়া, জানানো, দাবিপত্র উপস্থিত করা, এবং কথাবার্তা বলার সময় এই ভাষায় যদি কেউ কথা বলতে চান কোনো অসুবিধা নেই, দরকার হলে দুভাষিক থাকবে, বা আপনারা যে ভাষায় লিখে
পাঠাবেন, যদি অফিসে আদালতে যারা কাজ করেন তাদের পক্ষে পাঠোদ্ধার করে কঠিন হয়, তাহলে সেখানে এই ভাষা অনুবাদ করে আপনাদের এই উপস্থাপিত বিষয় এটা প্রশাসন যারা চালাচ্ছেন তাদের উপলব্ধিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এই যে বিষয়টা, এই ব্যবস্থাটা কিন্তু সেখানে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল এটা রোমান হবে না বাংলা হবে, এটা ভবিষ্যৎ ঠিক করবে। এবং এটা কারা ঠিক করবেন? এটা রাজ্য সরকার এটা ঠিক করতে পারে না, এবং এটা প্রশাসনিক সিদ্ধান্তের দ্বারা হয় না, এটা জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে হবে। ভাষা তার নিজের পথ সে ঠিক করে নেবেন। কাজেই এই জায়গায় যদি ভবিষ্যৎ দিনে উপজাতি জনগণের বড় অংশ যদি মনে করেন যে না এই রোমানই হবে, আমাদের তো আপত্তির কিছু থাকবে না। এখন এই দুই ভাষায় লেখালেখি হবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, আপত্তির কিছু নাই। টিউজেসও কিন্তু আমি যেটা উল্লেখ করতে চাই, যদিও টিউজেসের এখন কোনো অস্তিত্ব নাই, এরাও কিন্তু এটা নিয়ে যে এটা হৈহুল্লোড়ি লাগিয়ে দাও, এটা বিরোধ বাঁধিয়ে দাও, কেন বাংলা হবে, এরকম স্লোগান উপস্থিত করে তাদের তরফ থেকে কিন্তু পরিমণ্ডলটাকে অহেতুক বিনষ্ট করার কোনো রকম প্রচেষ্টা তাদের তরফ থেকেও সেদিন ছিল না। ফলে যেটা দেখা গেল যে চলতে থাকলো। প্রশ্ন আসলো যে যেহেতু রোমানে লেখালেখি হচ্ছে, তাহলে প্রশ্নপত্র যদি রোমানে লেখা হয়, কেউ যদি রোমানে উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে কি দাঁড়াবে? অন্তত বিদ্যালয় স্তরের পরীক্ষা, মাধ্যমিক স্তরের পরীক্ষা বামফ্রন্ট সরকার এটাকে নীতিগতভাবে গ্রহণ করে এবং সেটা চলতে থাকে। এবং আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকারের সময়ই এই ককবরক ভাষাকে ল্যাঙ্গুয়েজ লার্নিং হিসাবে আমাদের ইউনিভার্সিটিতে, যেটা এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে আরও একাধিক ল্যাঙ্গুয়েজের সাথে ককবরককে অন্যতম ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যারা ককবরক নিয়ে এই মাস্টার ডিগ্রি করতে চান বা রিসার্চ করতে চান, এই সুযোগ কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে থাকবে। বামফ্রন্ট সরকারের সময় এটা কিন্তু অন্তর্ভুক্ত করে তার ব্যবস্থা সেখানে করা হয়েছিল। তো এ নিয়ে তো কোনো বিরোধ বিসম্বাদ কিছু নাই। এখন হঠাৎ করে যেটা গিয়ে দেখা গেল যে তীব্রামথা তারা এই রোমান হরফটাকে ভিত্তি করে এটা খুব বড় সড়ো আন্দোলন ইত্যাদি তৈরি করবার জন্যে একটা পরিমণ্ডল তারা তৈরি করবার চেষ্টা করছেন, এবং বিষয়টাকে এমনভাবে উপস্থিত করার চেষ্টা করছেন যে এটাই এখন উপজাতি জনজীবনের মূল সমস্যা, আর জন্য কিছু সমস্যা নাই। তো আপনারা দেখছেন তারা তো এখন ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তার 5 বছর প্রায় পূর্ণ হতে চলেছে, আর মাস 2 দিনের পর এটা শেষ হবে, ভোটে যেতে হবে। এটা গ্রাম পঞ্চায়েত না, এটা সংবিধানের সৃষ্টি, যেটার জন্য লড়াই করেছিল বামফ্রন্ট সরকার এবং বামপন্থী ফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। 7ম তফসিল না, যে কোনো সময় 7ম তফসিলে যদি জেলা পরিষদ তৈরি হয়, সরকার পরিবর্তন হলে পর যারা এটা পছন্দ করে না তারা এক কলমের কুচে এটা ভেঙে দিতে পারে। এটা যাতে করতে না পারে তার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উদ্যোগে গণমুক্তি পরিষদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে বামপন্থী আন্দোলন 6ষ্ঠ তফসিল চাই। যদিও মোরারজি দেশাই এটা গ্রহণ করেননি, কিন্তু মোরারজি দেশাই যখন থাকলেন না, বিধানসভায় যখন সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হলো, তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তিনি বাধ্য হয়েছিলেন যে বিধানসভায় যখন এই দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আর এটাকে বিরোধিতা করা যায় না। যদিও তিনি জানতেন ত্রিপুরায় তার দল কংগ্রেস তারা কিন্তু এই 6ষ্ঠ তফসিল আর 7ম তফসিলকে তারা তো জেলা পরিষদেরই পক্ষে না। আমার এখনো মনে আছে অশোক ভট্টাচার্য এমপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি ঘুরে ঘুরে বক্তৃতা করেছেন, আমাকে জয়যুক্ত করে যদি দিল্লি পাঠাতে পারেন তাহলে আসাম ত্রিপুরার বর্ডার ক্রস করে এই 6ষ্ঠ তফসিল এই ত্রিপুরায় ঢুকতে দেব না। দ্যাট ওয়াজ হিজ মেইন ইস্যুস, ওয়ান অফ দ্য ইস্যুস। তাহলে আমি কথা বললাম, এগুলি নতুনরা অনেকে জানেন না। এনে অশোকবাবু নেই, এখন তার বলে যাওয়া কথার উপর ভিত্তি করে তাকে তো সাপন্ন করার কোনো অর্থ নেই, কিন্তু ইতিহাস তো তার যে রেফারেন্স সেটা আমি এখানে জাস্ট একটু উল্লেখ করার চেষ্টা করলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে এডিসি চালাচ্ছেন। সমস্যাটা কি? ইংরেজি মাসের প্রথম সপ্তাহে 1-2 তারিখ কর্মচারীদের বেতন হবে কিনা এডিসি অনিশ্চয়তা ভুগছে।
কয়েক শত রিটায়ার করেছেন, তার মধ্যে সম্ভবত 85 থেকে 90 জনই ট্রাইবেল। তারা পেনশন পাচ্ছেন না, তারা কোর্টে গেলেন, সুপ্রিম হাইকোর্ট সেখানে রায় দিলেন যেদিন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে সেদিন থেকে আজ অবধি যত মাস তাদের যে পেনশন সবটা একসাথে করে অত তারিখের মধ্যে দিতে হবে, এবং ওই সময় থেকে 9% ইন্টারেস্ট দিতে হবে, এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্বিত ফিরছে, এডিসির সম্বিত ফিরছে, ভাই সরকারের সম্বিত ফিরছে? ফিরছে না তো। কাজ নাই, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি। কাজের জন্য আগে ট্রাইবেল ছেলেরা যেত, এখন ট্রাইবেল মেয়েরাও বাইরে যাচ্ছে, ত্রিপুরার বাইরে যাচ্ছে। সেখানে গিয়ে 8-10 হাজার টাকা চাকরি, তাতে ঘর ভাড়া দিলে পরে খাবার থাকে না, খাবারের পয়সা খরচ করলে ঘর ভাড়া দিতে পারে না। অথচ মা বাবার সঙ্গে কথা বলে গেছেন আমরা কিছু পাঠাবো, তারপরে তারা কিছু পাঠাচ্ছেন, অনাহারে তারা দিন কাটাচ্ছেন। সেখানে বেগুড়ে মারা যাচ্ছে, সেই মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, ওখানেই তাদেরকে সমাধিস্থ করতে হচ্ছে। রাস্তাঘাট অচল, বিদ্যুৎ ত্রিপুরা উদ্বৃত্ত, বাংলাদেশে বিক্রি করে আমরা 70-80 কোটি টাকা রোজগার করতাম, এখন ত্রিপুরায় জায়গায় জায়গায় দেখা যাচ্ছে অন্ধকারে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে। সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে, পানীয় জল ব্যবস্থা, সেখানে পরিস্থিত পানীয় জলের যে ব্যবস্থা এগুলো নষ্ট হয়ে গেছে। বাজারহাট সেখানে তছনছ হয়ে গেছে। স্কুলে হেডমাস্টারমশাই নেই, পড়াবার মাস্টারমশাইয়ের সংখ্যা কম, কলেজে প্রিন্সিপাল নাই, সাবজেক্ট পড়াবার জন্য অধ্যাপক নাই, হাসপাতালে ডাক্তার কম, নার্স কম, স্বাস্থ্যকর্মী কম, 7-8টা ঔষধ, জীবনদায়ী ঔষধ বামফ্রন্ট সরকার বিনা পয়সায় গরিব মানুষকে আমরা দেওয়ার ব্যবস্থা করতাম, সব বন্ধ। সাধারণ ছোট্ট একটা অপারেশন করতে গেলে পর সুই সুতা গজ ব্যান্ডেজ এটা রুগীর পরিবারকে কিনে দিতে হচ্ছে। গ্রামের ডাক্তারবাবু রুগীকে হাসপাতালে ভর্তি করতে সাহস পান না, কেন? বলছে ভর্তি করলে তো খাওয়াতে হবে, পয়সা কোথায়? পয়সা নাই তো। আগরতলায় পাঠিয়ে দিচ্ছে, জেলা হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। বলে কি করে যাব? বলো না আমরা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স দিয়ে দেবো। খুশি। ড্রাইভারের কাছে গেলে বলছে ড্রাইভার পয়সা দিন, পেট্রোল ডিজেল কিনতে হবে। আরে কি বলছেন? বলে পেট্রোল ডিজেল নাই তো। বলে পেট্রোল ডিজেলের পয়সা যদি আমরাই দিতে পারতাম তাহলে হাসপাতাল আসছি কেন? আমরাই তো প্রাইভেট ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে তার পরামর্শ নিয়ে এখান থেকে বাজার থেকে ওষুধ কিনে যেতে পারতাম, তোমাদের কাছে কেন আসতাম? এগুলো তো মানুষের কাছ থেকে শোনা, আমাদের তৈরি করা কথা নয়। ট্রাইবেল এলাকার মায়েদের বোনেদের সখ্যাতে এই কথাগুলি বলছেন, এবং তারা নিজেরাই বলছেন নিজেদের পায়ে নিজেরা আমরা করুণ মেরেছি। এই ভুল আর যাতে ভবিষ্যতে আমরা না করি, এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমাদের এই শিক্ষাটা হচ্ছে। তাহলে এর জন্য দায়ীটাকে এডিসিটা কে চালাচ্ছে? ত্রিপুরামথা। এরাই সাহায্য করছে 23-এর নির্বাচনে এই বিজেপি সরকারটাকে টিকে থাকতে। না হলে পরে তো উপজাতি ভোটারদেরকে যদি তারা বিভ্রান্ত করতে না পারতেন তাহলে তো এই সরকার আসতে পারে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দেখবেন কয়েক মাস পরে পরেই নতুন স্লোগান আমদানি করছে। যখন দেখছে এটা আর জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সেভাবে সক্ষম হচ্ছে না, তখন এটা পরিবর্তন করে একটার পর একটা নতুন স্লোগান। এখন সর্বশেষ স্লোগান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই রোমান হরফের এই প্রশ্নটাকে সামনে এনে এই স্লোগান তুলতে আমাদের কোনো আপত্তি নেই। এই দাবি তোলাটা অপরাধ না, এটা ডেমোক্রেটিক রাইটসের মধ্যেই পড়ে। কিন্তু এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের উপজাতি জনগণের জীবনে, এডিসি এলাকা সাধারণ মানুষের জীবনে এটাকে মূল সমস্যা। কেউ কেউ অনুভব করেন এটা, তারা তো এটা অনুভব করেন না। আমি যে বিষয়গুলি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করলাম, এগুলোই তো মানুষ প্রতিনিয়ত। রেশনের দোকানে ঠিকমতো জিনিস পাওয়া যায় না, চাকরি কোথায়? নিয়মিত চাকরি নেই। 1 বছরের জন্য একজনকে চাকরিতে রাখছে না, 8 মাস 9 মাস পর ছাঁটাই করছে, তারপরে এখান থেকে কিছু বাদ দিচ্ছে, দিয়ে ঝেড়ে পুরে একটা ছোট্ট অংশকে নেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এডিসির যারা পরিচালক তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হচ্ছে এই মূল সমস্যাগুলি নিয়ে কথা বলা। তারা বলছে না তো, বরং নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য, মানুষের খুব বিক্ষোভকে বিপথে পরিচালিত করবার জন্য এ জাতীয় এই মুহূর্তের যেটা নন ইস্যু, এই ইস্যুটাকে সামনে এনে একটা বিভ্রান্তির পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিরোধ বাঁধাবার, এক থেকে অপরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ত্রিপুরামথা। আর বিজেপি
আরএসএস বিশ্ব হিন্দু পরিষদকে নিয়ে তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে এক থেকে অপরকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলে এই সমস্ত বিষয়গুলি মিলে তারা একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে, নন ইস্যুকে ইস্যু বানাবার চেষ্টা করছে। তাই এই কারণে বলছি যে আমাদের এদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার পেছনে যে তাদের যে কৌশল, এটাকে জনগণের সামনে কিন্তু উপস্থিত করতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কেউ যদি রুমানকে যদি গ্রহণ করে উপজাতাংশের মানুষ, আপত্তি কি? আপত্তি নাই তো কিছু। কিন্তু এটাই তো এই মুহূর্তের বড় সমস্যা না। কাজেই এই যে মূল বিষয়গুলো, এই বিষয়গুলি নিয়ে কিন্তু সামনের দিনে বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। এবং এর সাথে এখন কি চলছে? ভোটার তালিকা সংশোধনের নামে তাদের বগল দাবা যে ইলেকশন কমিশন, তাকে ব্যবহার করছে। দেখছেন আপনারা, বিহার দিয়ে শুরু হয়েছে, একটার পর একটা রাজ্যে তারা এই ভোটার তালিকা সংশোধনের নাম করে সেখানে শয়ে শয়ে ভোটারদের, এবং বিশেষ করে তার মধ্যে হচ্ছে মুসলিম সংখ্যালঘু, তফসিলি অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, যাদের উপর বিজেপি আস্থা রাখতে পারছে না, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সে একটা ঘটনা। আপনার ওয়ার্কিং ক্লাসের যে অধিকার ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে আদায় করেছে, স্বাধীনতার পর লড়াই করে দাবি আদায় করেছে, 29 থেকে 30টা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন রাইট, এর সঙ্গে অর্থনৈতিক বিষয়গুলি যুক্ত, এগুলো বাতিল করে দিয়ে তারা 4টা কোড তৈরি করেছে এবং সেই কোড চালু করে দেওয়ার পদক্ষেপ তারা গ্রহণ করেছে। এর বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবার চেষ্টা করছেন। আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষে তারা ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের যে ট্রেড ইউনিয়ন, এবং তাকে সমর্থনের হাত বাড়িয়েছে কৃষকদের যে সংঘবদ্ধ মোর্চা, তারা সেখানে বলছেন আমরা তোমাদের সঙ্গে আছি। এবং এই সাথে দেখা গেল গত 18 দিন 19 দিনের জন্য যে লোকসভার অধিবেশন হলো, সেখানে বিরোধীদের প্রায় তারা যে ইস্যুগুলি নিয়ে কথা বলতে চাইলেন, কথাই বলতে দিল না। প্রধানমন্ত্রী এবং তার পছন্দের লোকরা তারা ঠিক করতেন কোন বিষয়ে কথা হবে, তারা কথাটা বলবে, অন্যদের কথাটা বলতে দেবে। এবং সেখানে গিয়ে দেখা গেল রেগাই বাতিল করে দিল। এটা লড়াইয়ের ফসল। বামপন্থীরা যদি 63 জন এমপি নিয়ে সেদিন ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার তৈরি করতে সাহায্য না করতেন, তাহলে কিন্তু এই রেগা আইন তৈরি হয় না। এই রেগা আইনের যে সুযোগ, তার অর্থ দারিদ্রতা দূর হয়েছে ঘটনা তা না, ঘরে ঘরে কাজের ব্যবস্থা হয়েছে ঘটনা তা না, অর্ধাহার অনাধার তুলনামূলকভাবে খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হয়েছিল। এটা চাহিদার ভিত্তিতে কাজ, তার জন্য আলাদা করে বাজেট, এটা নির্দিষ্ট কোনো অঙ্ক তা না। এই সমস্ত বাতিল করে দেয়। আমি বিস্তৃত যাচ্ছি না। একটা বলা যায় জনবিরোধী, মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য, শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য, মজুরদের নিংড়ে নেওয়ার জন্য নতুন যে আইন তারা তৈরি করেছে, এই রামের নামে শামের নামে, সেই আইন তারা সামনে এনে মানুষকে চাপে ফেলবার চেষ্টা করছে। এই যে বিষয়গুলো আমাদের রাজ্যের ভেতরে যে জ্বলন্ত সমস্যা, তার সাথে জাতীয় স্তরে এই যে 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসলো, এগুলি বাদ দিয়ে আমরা কী করে চিন্তা করব? এগুলো নিয়ে যাতে আমাদের ভাবনা চিন্তার কোনো সুযোগই না থাকে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আমাদেরকে এদিক সেদিক নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আমি আমার কথা শেষ করার আগে যেটা বলবো, যে এই জায়গাতে চোখ কান খোলা রেখে এই যে কৌশলী অবস্থান নেওয়ার চেষ্টা করছে একদিকে বিজেপি, আরেকদিকে তীব্রামথা, তাদের চেহারাটা উন্মুক্ত করতে হবে এবং সাধারণ মানুষকে লড়াইয়ের ময়দানে সংঘবদ্ধ করে ন্যায্য দাবি যা হরণ করার চেষ্টা করছে তা রক্ষা করা, এবং যে দাবি তারা মানতে চাইছে না সে দাবি আদায় করার সংগ্রাম তীক্ষ্ণ করতে হবে। এটাকে বাদ দিয়ে আমরা যদি রোমানের কথার মধ্যে সব সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু এটা যথার্থ হবে না। এই কথাগুলো আপনাদের সামনে বলে আমাকে এখানে বলবার জন্য আহ্বান করা হয়েছে, কথা বলতে দিলেন, আমি বলতে পারলাম, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।